ছবি তুলে দিতে পারতো। তখন ঘড়িতে বাজে ভোর ৫টা আর আমরা বেরিয়ে পড়লাম নৈহাটি থেকে স্কুটি নিয়ে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। একদম চারিদিক শুনশান। এত ভোরবেলায় আমাদের এটা প্রথম বাইক রাইড। যাওয়ার আগে ভাবছিলাম এত রাস্তা, নৈহাটি থেকে দীঘা প্রায় ২১৬ কিলোমিটার, যেতে পারবো তো স্কুটিতে? আমি বাসে, ট্রেনে, গাড়িতে অনেকবার গেছি, কিন্তু স্কুটিতেই প্রথম। তারপর ভাবলাম চলো গুগল ম্যাপ বাবার দেখানো রাস্তা দেখে ঠিকই পৌঁছে যাব। অনেকেই দেখলাম যাচ্ছে। যারা যেতে চাও আর এইরকম একটা দারুণ অভিজ্ঞতা চাও, অবশ্যই একবার ঘুরে আসো, কিন্তু রাইডের প্রিকশন নিয়ে। রাস্তার দুদিকে চাষের ক্ষেত, সবুজ গাছ আর বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে চললাম আমাদের গন্তব্যে। এই গন্তব্যে যাওয়ার পথে কম ঝক্কি পোহাতে হয়নি। ডানলপ পার করতে গিয়ে গুগল আমাদের বালির রাস্তায় নামিয়ে দিয়েছিল। যাই হোক, বেশ কয়েকবার চা খাওয়ার জন্য নামলাম, কিছু স্ন্যাক্স আর শাঁসওয়ালা ডাবের জল খেয়ে আবার পাড়ি দিলাম নিজেদের গন্তব্যে। বেরিয়েছিলাম ভোর ৫টায় আর পৌঁছে গেলাম 11:30টায়। আমরা হোটেলে চলে এসেছি। আপনাদের এটা সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। সেটা হলো, আমরা নিউ দীঘাতে এসেছি। আমার মনে হয় ওল্ড দীঘাতে খুব বেশি ভিড় থাকে, ওই জন্য আমরা কিন্তু নিউ দীঘাটা বেশি প্রেফার করি, নিউ দীঘাতে আসি। নিউ দীঘাতে হোটেলের প্রাইসটা একটু বেশি হয়, ওল্ড দীঘাতে একটু কম। তবে ওল্ড দীঘাতে ভিড়ভাড়টা এত বেশি থাকে যে ওল্ড দীঘাতে অতটা ভালো লাগে না। নিউ দীঘাটা একটু ফাঁকা থাকে, মানে মোটামুটি ভিড় থাকে, বাট বেটার দ্যান ওল্ড দীঘা। ঠিক আছে, তো আমরা একটা হোটেলে চলে এসেছি। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা যখনই আসি এই হোটেলটাতেই আসি। হোটেলটা ভীষণ ভালো। এর নিচে রেস্টুরেন্ট আছে, এখানকার খাবার দাবার খুব ভালো, এরা হাইজিন খুব ভালো মেনটেন করে, খুবই ভালো এনভায়রনমেন্ট। আর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলি যে বাজেটও খুবই কম। আমি এটা সবার জন্য বলছি, সবাই এই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এখানে আসতে পারবে এবং থাকতে পারবে। খাওয়া দাওয়াও খুব সুন্দর, খেতে পারবে ভালো ভালো খাবার। এখানে বিরিয়ানি থেকে আলু সেদ্ধ ভাতও পাওয়া যাবে, আবার পুঁটি মাছ থেকে পমফ্রেট মাছও কিন্তু পাওয়া যাবে। তো খুবই ভালো একটা জায়গা। আর বিচ কিন্তু একদম সামনে, এখান থেকে তোমরা একদম মানে সমুদ্র দেখতে পাবে এটা বলবো না, একদম রাস্তার ধারে। আর বিচ মানে হেঁটে একটুখানি, মানে কি বলবো, 1 মিনিটও নয়। ঠিক আছে, এত কম, 1 মিনিটও নয়, সেই জন্য খুবই কাছে। আর অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, তোমরা যখন এখান থেকে বিভিন্ন সাইট সিইং করতে যাবে সেটাও কিন্তু খুবই কাছে। তাই জন্য তোমাদের যখনই কোনো হোটেল খুঁজবে আর কি, আমরা অনেকগুলো হোটেলে গেছি, আমাদের অভিজ্ঞতা থেকে মনে হয় যে এই হোটেলটা কেন ভালো, কারণ 1 হলো হাইজিন, 2 নম্বর খাবার দাবার এবং 3 নম্বর যাতায়াত। এই 3টে এখান থেকে অ্যাক্সেস করা খুব সহজ। তাই জন্য এই হোটেলটাতে আমরা আসি। আর এই হোটেলটার নাম হলো হোটেল মহাসিন্ধু। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে অনলাইন বুকিংও করতে পারো, আবার এসেও বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি হোটেলের প্রাইস জিজ্ঞেস করো যে রুম রেন্ট কত, রুম রেন্ট কিন্তু খুবই কম, তবে এটা ভ্যারি করে। তার কারণ হলো, যখন তোমরা এমন একটা সময় এলে, ছুটি ছাটার দিন, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, এগুলো যেমন ছুটি, হলিডে, এগুলোতে যদি আসো তাহলে ভাড়া বেশি। আর যদি তোমরা অফ সিজনে আসো, কিংবা এমন সময় আসলে যেমন আমরা ফেব্রুয়ারি মাসে আসলাম, এই টাইমটাতে কিন্তু ভাড়াটা অনেকটা কম পাবে। আমরা নন এসি রুম নিয়েছি, তার কারণ এখন তো এসি লাগবে না। নন এসি রুমের ভাড়া নিয়েছে কত, 750, 750। হ্যাঁ, আর যদি তোমরা এসি নাও তাহলে নেবে 1200। আর এটাই যখন তোমরা গরমকালে আসবে, এসি রুম 1500, 1200 থেকে 1500-র মধ্যে। নন এসি তো কেউ নেয় না, গরমকালে থাকতে পারবে না সত্যি কথা বলতে। তো এখানে 2টো রুমই অ্যাভেলেবেল, যারা এসিতে থাকতে চাও এসিতে থাকতে পারবে, নন এসিতে থাকতে চাও নন এসিতেও থাকতে পারবে। তাহলে চলো তোমাদের রুম ট্যুরটা আগে দেখাই। দেখো, এখানে একটা লন আছে, আর এখানে একটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে তোমরা বাইরের একটু ভিউ দেখতে পারবে। এবার যাচ্ছি ঘরের ভেতর। ঘরের ভেতরে একটা টেবিল দিয়েছে, ঠিক আছে, 2টো চেয়ার দিয়েছে। এই চেয়ারগুলোতে করে তোমরা নিয়ে
বসতে পারবে ব্যালকনিতে। আমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে দেখো কোমোড আছে, যা যা থাকে আর কি, আমি আর ইন ডিটেলস দেখালাম না। এখানে বেসিন এরিয়াও করা আছে, খুব সুন্দর। এখানে টিভি আছে, আমি এখন মিউট করে রেখেছি। এখানে তোমরা টিভি চালাতে পারবে, দেখতে পারবে, গান শুনতে পারবে, ওয়াইফাইও আছে। আচ্ছা, এই হলো মিরর, একটা লম্বা মিরর। লাইট আছে কিন্তু ওপরে। সাজদে গুজদে, গেট রেডি উইথ মি, সব ভিডিও যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য খুব ভালো। এখানে বেডশিট দিয়েছে, একদম পরিষ্কার, টাওয়েল দিয়েছে, একটা সাবানও দিয়ে গেছে, ব্ল্যাঙ্কেট, বালিশ। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এখানে রয়েছে দুইখানা ব্যালকনি। দেখাই, এটা হলো ফার্স্ট ব্যালকনি, দেখো হলো। এবার দেখাচ্ছি সেকেন্ড ব্যালকনি। এখানে রয়েছে সেকেন্ড ব্যালকনি। বোর হয়ে গেছে ধরো ব্যালকনিতে দাঁড়িয়ে, কোনো ব্যাপার না, জানলা খুলবে। দেখো জানলাটা খুলি, একদম খাটের পাশে একটা বিরাট বড় জানলা, ঠিক আছে। এখানটাতে বসে এত সুন্দর ছবি উঠবে, সানলাইটটা এত সুন্দর এখানে আসে, আর দারুণ লাগবে একদম। মানে কি বলবো, খাট, এখানে বেড, এরকম এখানে বেড, আর ঠিক বেডের পাশেই এত সুন্দর একটা জানলা। আমি নিজেকে অন্ধকার করে দিলাম, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো কত সুন্দর। এরপর প্রথমে চলে গেলাম সমুদ্রে এনজয় করতে। সমুদ্রে নেমে কোনো ভিডিও নিইনি, কারণ জলে ফোন নিয়ে নামা সম্ভব নয়। এরপর স্নান করে পেয়ে গেল জোর খিদে। হোটেলের নিচেই আছে রেস্টুরেন্ট, দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়। বিকেল 5:30টার দিকে চলে গেলাম জগন্নাথ ধাম দর্শনে। এখানে অনেকগুলো গেট আছে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোন গেট দিয়ে ঢুকবো বা গাড়িটাই বা কোথায় রাখবো। তখন লোকাল লোকদের জিজ্ঞেস করে জানলাম 6 নম্বর গেট দিয়ে সবাইকে ঢোকানো হচ্ছে। দেখো 6 নম্বর গেট লেখা আছে, এখান দিয়েই ঢুকতে হবে। পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে, ছোট থেকে বড় সমস্ত গাড়ি এখানে পার্ক করা যাবে। পাশেই দেখবে জুতো রাখার ব্যবস্থা করা আছে, আর তার পাশেই আবার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস, হেলমেট, ব্যাগ, সমস্ত নিশ্চিন্তে জমা দিয়ে মন্দির দর্শনে যেতে পারবে। আমরা তো এয়ারপোর্ট পকেটে নিয়ে চলে গেছিলাম, জানতাম না। বলার পর তখনই বুঝলাম যে এগুলো রাখারও ব্যবস্থা করা হয়েছে, বেশ ভালো। কুপনগুলো কিন্তু হারাবে না, কুপন দেখিয়ে নিজেদের জমা জিনিস আবার ফেরত পাবে। এবার শুরু হলো মন্দির দর্শন। অসম্ভব সুন্দর, অসম্ভব একটা শান্তি। যেহেতু আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, তাই লাইটিংটাও দেখতে পেলাম। রাতের আলোতে আরো সুন্দর লাগে। একেবারে পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটিও। কিছুটা সন্ধ্যা আরতি দেখলাম, জগন্নাথ দেবকে দর্শন করলাম। ফোন এখানে অ্যালাউড, কিন্তু ভগবানের মূর্তি যেখানে রয়েছে সেখানেই ফোন নিষিদ্ধ। যারা ফটো তুলতে চাও অবশ্যই তারা মন্দির প্রাঙ্গণে ফটো তুলতেই পারো। ওখানে সিকিউরিটি আছে বলার জন্য যে কোথায় তোমরা ফটো তুলবে আর কোথায় ফটো তুলবে না। আর একটা ভালো জিনিস দেখলাম, বয়স্ক মানুষ যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। প্রসাদ ওখানেই দিয়েছিল, আর বাড়িতে প্রসাদ নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। পার প্যাকেট 50 বা 100 টাকা। যারা এখনো যাওনি অবশ্যই একবার ঘুরে আসো, আশা করি সবার খুব ভালো লাগবে। রাতে ওল্ড দীঘা সি বিচে একটু সময় কাটালাম, মার্কেটটা একটু ঘুরলাম। ওল্ড দীঘাতে দেখলাম সেদিন খুব একটা ভিড় ছিল না। এই টাইমটা মানে আমরা যখন গেছিলাম ফেব্রুয়ারি মাস, বেশ ফাঁকা থাকে। বোর্ড এক্সামস গুলো তখনই থাকে, তাই জন্য মোটামুটি দীঘাটা ফাঁকাই ছিল। আর দীঘায় এসে স্পেশাল মাছ ভাজা না খেলে হয়। নিয়ে নিলাম পমফ্রেট, মাছ ভাজা আর চা। উফ, দারুণ, স্বর্গীয়। এরপর আর বেশি রাত না করে হোটেলে ফিরে এলাম। ঘড়িতে তখন প্রায় 9:30। এটাই স্কুটি বা বাইক নিয়ে গেলে মজা, জানো তো, টাইমের হিসাব করে ঘুরতে হয় না। পরের দিন আবারও উঠে পড়লাম ভোর 4:30 মোহনা দেখতে যাওয়ার জন্য।
দেখতেই পাচ্ছ ভিডিওতে একটাও লোক নেই রাস্তায়, এত ভোরবেলায় চলে গেছি। মোহনা তোমাদেরকে ভোরবেলাতেই দেখতে যেতে হবে, কারণ ওই সময় ভাটা থাকে, তাই সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত যেতে পারবে। জোয়ার এসে গেলে অতটা দূর যাওয়া যথেষ্ট বিপজ্জনক হতে পারে, তাই গেলে ভোরবেলাতেই যাবে। সূর্যোদয় এবং মোহনা দুটোই ভালোভাবে এনজয় করতে পারবে। সবই ঠিক আছে, বাট আমরা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে গেছি। 6টায় গেলেই পারফেক্ট আই থিঙ্ক, না হলে সানরাইজের টাইমটা গুগলে চেক করে বেরোনো বেশি ভালো। যাই হোক, তখন তো আর বুদ্ধিটা কাজ করেনি, কি করব বলো, মানুষ তো ভুল করতে করতেই শেখে। এখনো আসলটা অব্দি যাইও নি, কিন্তু দেখো এখানে জল ভর্তি, তার মানে রাতে কত দূর জল আসে। আসল কিন্তু ওই জায়গাটা, ওইখানটায়, এখনো যেখানটা যাইনি ওইখানে। কিন্তু যেইটুকু আমরা যাচ্ছি এখানে সব পাথর, এগুলো সব ভেজা, তার মানে রাতে এগুলোতে প্রচুর জল থাকে। দারুণ লাগছে দীঘা, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের মতো অনেকেই ওখানে ছিল যারা ক্যামেরা নিয়ে রেডি, বাট সূর্য আর ওঠে না। শেষে অপেক্ষা করতে করতে উঠলো 6টা 40। দীঘা তো কোনোদিন এত ভোরবেলায় দেখিনি, তাই এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। অনেক সাইট সিইং করতে হবে, যাই হোক তাড়াতাড়ি মোহনা রেখে বেরিয়ে পড়লাম। এবার আসলাম শঙ্করপুর বিচে। এখানে বিশেষ দেখার কিছুই নেই, এটা দেখে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন তাজপুরে। অনেকটা জল আছে, আমরা তাজপুরে এসেছি। দেখো কি সুন্দর ভিউ, এখানে ঢেউটা একটু কম, আর এই পেছনে একটা নদী আছে। সেই নদীটা কি নদী, এটা ও জানা নেই কি নদী। তো যাই হোক, ওই নদীটা মিশেছে সমুদ্রের সাথে, সমুদ্র আর নদী একসাথে মিশেছে। এটা অ্যাকচুয়ালি মোহনা। তো খুব সুন্দর, তবে ঢেউটেও এখানে অতটা নেই। আর এখানে নামাটা বিপজ্জনক, এখানে বোট দেখলাম হোর্ডিং টাঙানো আছে, তাই আমরা নামিনি। কেউ তো বালিতেই নামেনি, আমরা তাও সাহস করে বালিতে নেমেছি। আমি একটা রাস্তায় গেছিলাম, দেখলাম ওই রাস্তাটা বন্ধ, ঘুরে ঘুরে আবার একটা অন্য রাস্তা দিয়ে পৌঁছলাম। তাজপুরে বঙ্গোপসাগর আর চম্পা নদী একসাথে এসে মিশেছে। দেখে মনে হচ্ছে যেন একদিকে সমুদ্র আর একদিকে নদী। যারা দেখোনি অবশ্যই একবার দেখো। দীঘা থেকে তাজপুর অনেকটা দূর তো, তাই সচরাচর লোকে এখানে আসে না। এতক্ষণ তো রাস্তা মোটামুটি ঠিকই ছিল, এরপর গুগল বাবা আমাদের এমন একটা রাস্তায় নিয়ে গিয়ে ফেললো, মনে হলো ওরে বাবা, এ এক যুদ্ধ জয়, সে এক ভয়ঙ্কর এবড়ো খেবড়ো রাস্তা। যাই হোক, এই দুর্গম পথ পেরিয়ে শেষে পৌঁছলাম মন্দারমণিতে। সত্যি মন্দারমণি বিচ স্নানের পক্ষে আদর্শ। কোনো বোল্ডার নেই, অনেকটাই বিচ। এখানে সমুদ্রে নামাটা অনেকটাই সেফ। সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে আবার ওই একই রাস্তা ধরে ফিরে আসলাম হোটেলে। এইগুলো শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। তবে বলতেই হবে, এই পুরো ট্রিপে গুগল ম্যাপ সাহায্য না করলে আমরা যেতেই পারতাম না, কারণ এত রাস্তা সত্যি আমরা চিনি না। এই ভ্লগটা এখানেই শেষ। নেক্সট পার্টে চন্দ্রনেশ্বর মন্দির, দীঘা সায়েন্স সিটি, ওশিয়ানা বিচ, ঢেউসাগর পার্ক, কাজু বাগান, এগুলোর ভিডিও আসবে। এই ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা এরকম একটা অভিজ্ঞতা চাও বা অলরেডি করে ফেলেছো সেটাও জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে ইন্টারেস্টিং অনেক ভিডিওস তোমাদের জন্য আমি আনতে পারবো। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। বাই।